বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। এদিকে তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে ইসি। এদিন দুপুরে রাষ্ট্রপতির সাথে ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে যায় সিইসির নেতৃত্বে পুরো কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচন নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার, যেখানে থাকবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ। বুধবার বিকেলে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসির সিনিয়র সচিব। এর আগে জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ রেকর্ড করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। বাগেরহাটে ৪ আসন ও গাজীপুরে ৫ আসন রেখে হাইকোর্টের রায় বহাল রেখে বুধবার আপিল বিভাগ যে রায় দিয়েছে, তফসিলে তার কোনো প্রভাব পড়বে না বলেও জানান ইসি সচিব। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট কি বলে অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবেন। কালকে তিন আসন আপনার তফসিল কালকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এদিন দুপুরে রাষ্ট্রপতির সাথে ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে গিয়েছে সিইসির নেতৃত্বে পুরো কমিশন। রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি অবহিত করে কমিশন। তফসিল ঘিরে জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। আর তফসিল ঘোষণা মানে নির্বাচন নিশ্চিত এমনটি নয়, তবে এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আশঙ্কা করছে নির্বাচনের টাকা এবং পেশি শক্তি ভোটের পরিবেশ বিঘ্নিত করতে পারে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থান ও হাজারো মানুষের আত্মদানে কর্তৃত্ববাদী সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর জাতীয় সংসদ নির্বাচনের দ্বার প্রান্তে দেশ। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। গণতান্ত্রিক দেশে তফসিল বলতে সাধারণত নির্বাচন আয়োজনের সব কার্যক্রম ও তারিখসমূহের একটি আইনি সূচি বা সময়সূচিকে বোঝায়। এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা, যেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কোন কোন কাজ সম্পূর্ণ হবে তা স্পষ্টভাবে নির্ধারণ করা থাকে। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে তফসিল ঘোষণার আগেই দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রচারণার পাশাপাশি প্রাথমিক প্রার্থী তালিকাও প্রকাশ করেছে বড় রাজনৈতিক দলগুলো। তারপরেও বিশেষজ্ঞরা বলছেন, তফসিল মানেই নির্বাচন নয়। তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন। তফসিল ঘোষণা করা মানে নির্বাচন অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। আমাদের রাজনৈতিক দলগুলো যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যদি বদ্ধপরিকর থাকে, নির্বাচন হওয়ার ব্যাপারে সংখ্যাটা বাস্তবে রূপায়িত হতে পারে। তফসিল ঘোষণার পরে কোনো নির্বাচন বন্ধ হয়ে যায় না। কোনো কোনো ক্ষেত্রে পুনঃতফসিল করা হয়েছে 2008, 1991 নানা কারণে। আমাদের দেশে এই রেকর্ড নাই যে তফসিল ঘোষণা করে সে নির্বাচন ভণ্ডুল হয়ে গেছে, এরকম এক্সাম্পল নাই। দেশ নির্বাচনের পথ অনেকটা এগিয়ে গেল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত ও টাকার খেলা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় হুমকি বলে মনে করেন তারা। পলিটিক্যাল পার্টির এই যে প্রাক নির্বাচনকালীন যে প্রচারণা অনুষ্ঠান, সেখানে অন্য পলিটিক্যাল পার্টি আক্রমণ করছে, এগুলো কিন্তু হচ্ছে, কয়েক জায়গায় হয়ে গেছে। কাজে আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো অনেকেই অ্যাডামেন্ট হয়ে যাবে যে আমাদের নির্বাচনে জিততে হবে, অনেকে স্পেস দেওয়া যাবে না। কিন্তু নির্বাচন মানে কিন্তু এই জিনিসটা না। আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতির অবনতির কারণে এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এখন আমরা সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা অনেকাংশেই তিরোহিত হয়ে গিয়েছে। স্বাধীনতা অর্জনের পর কোন রাজনৈতিক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি মন্তব্য করেন তারা। বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে শুধু নির্দলীয় সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা কাঠামোর অধীনে যেসব নির্বাচন হয়েছে সেগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। 1991 সালের, 1996 সালে, 2001, 2008 কেয়ারটেকার সরকারের সময় নির্বাচনগুলো
আপনার অংশগ্রহণমূলক ছিল, মানে এগুলো মানে গ্রহণযোগ্য ছিল, বিশ্বাসযোগ্য ছিল। গণঅভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন না আসায় আগামীতে গণতন্ত্র হুমকির মধ্যে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এই পদত্যাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তাদের সাধুবাদ জানান। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের মতো ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান। প্রধান উপদেষ্টা আরো বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে নির্বাচন করার কথা জানালেও কোন দল বা আসন থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। রায়হান কবির, ৭১, ঢাকা। সরকার বদল হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হবে না, আর বিচার বিভাগের স্বাধীনতাও অক্ষুণ্ণ থাকবে, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে এই কথাও জানিয়েছেন তিনি। আর পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিনি ফোন করলেও নির্বাচনের দোহাই দিয়ে জেলা প্রশাসকরা নির্দেশনা মানছেন না। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠান আয়োজন করে ইউএনডিপি। এতে যোগ দেন সরকারের দুই উপদেষ্টা সহ অতিথিরা। আইন উপদেষ্টা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকার বদল হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও স্বাধীন বিচার বিভাগ টিকে থাকবে। যখন আমরা রিফর্মের কথা বলি, আমাদের মধ্যে কমন একটা হতাশা কাজ করে যে নেক্সট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে, এগুলো তো সব হারায় যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, দুইটা জিনিস হারাবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। উপদেষ্টা আদিলুর রহমান আশা করেন, নির্বাচিত সরকার জনগণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে। বাংলাদেশ যেন একটা সত্যিকার অর্থে গণমুখী, গণতান্ত্রিক, বিশেষ করে জনগণতান্ত্রিক ধারায় আবার ফেরার পথে এগিয়ে যায়। জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের সঙ্গে যখন তারা একাকার হয়, মানুষ বেনিফিট পায়, আর যখন তার বিরুদ্ধে দাঁড়ায় তখন ফ্যাসিবাদী শাসনের জন্ম হয়। একই অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো কাজে ডিসিদের ফোন করা হলে নির্বাচনের দোহাই দিয়ে তারা কাজ করছেন না। আমরা যখন দায়িত্ব নিলাম প্রথম 4 মাসের কথা একটু ভাবেন তো, আর এখন যেখানেই ফোন করি ডিসি সাহেব এই কাজটা করতে হবে, ম্যাডাম এখন তো ইলেকশন, তো ইলেকশনের সময় ভাত খাবো না, গোসল করবো না, তো ইলেকশনের সময় নর্মাল কাজ কেন করা যাবে না? সব কাজই তো করতে হবে। এবং আমাদের ক্যাবিনেট থেকে কিন্তু স্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, ইলেকশন ক্যানট বি টেকেন অ্যাজ অ্যান এক্সকিউজ ফর নট ডুইং ইয়োর রেগুলার জব। উপদেষ্টারা জানান, মানবাধিকার রক্ষায় বর্তমান সরকারের গৃহীত উদ্যোগগুলো অব্যাহত থাকলে ফ্যাসিবাদী শাসন প্রতিহত করা যাবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য ১২৫ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ঢাকা ১১ থেকে নাহিদ ইসলাম আর তাসনিম জারা, ঢাকা ৯ থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন, আক্তার লড়বেন রংপুর ৪ থেকে।
বুধবার রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয় থেকে প্রার্থিতা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর এই সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি বা জামায়াতের সাথে জোট বা আসন সমঝোতায় যাবে না এনসিপি। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। বুধবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী ঘোষণা করল শাপলা-কলি প্রতীকের দলটি। এতে প্রাথমিকভাবে ১২৫টি আসনের জন্য এনসিপি প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রংপুর ৪ আমি নিজে আক্তার হোসেন। আক্তার জানান, ঢাকা ১১ থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন রংপুর ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসন, তাসলিম জারা ঢাকার ৯ আসন থেকে নির্বাচন করবেন। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কোন আসন থেকে লড়বেন তা এখনো ঘোষণা হয়নি। ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, প্রথম তালিকায় জুলাই বিপ্লবীরা স্থান পেয়েছেন। এরপরে এনসিপি নেতা ও সংস্কারের পক্ষে থাকা নেতাকর্মীদের নিয়ে প্রার্থিতা ঘোষণা করা হবে। বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন। জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা দক্ষ যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। যারা ট্রেডিশনালি চিন্তা করেন যে রাজনীতিটা শুধুমাত্র খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। নাহিদ ইসলাম জানান, বিএনপি জামাতের সাথে জোট বা আসন সমঝোতা করবে না এনসিপি। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনে ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। তালিকায় থাকা ১২৫ জনের বিরুদ্ধে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে বাতিল করা হবে দলীয় মনোনয়ন, জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীতা বাতিল হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। এদিকে আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি এসব দিক নির্দেশনা দেন। আরও জানাচ্ছেন মুজাহিদুল হক রুমান। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই প্রস্তুতির অংশ হিসেবে বুধবার সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। এ সময় তিনি জানান, বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে কোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। ইতিহাস নতুন করে সুযোগ দিয়েছে। এই সুযোগকে ব্যবহার করা না গেলে জাতি মুখ থুবড়ে পড়বে। ভালোভাবে দায়িত্ব পালন করতে পারলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে। যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে, আমি এটা এমনভাবে করবো সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং, আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সৃজনশীল হওয়ার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। কেউ আসবে ঝামেলা করার জন্য, আসবে ঝামেলা সামাল দেওয়ার কি প্রক্রিয়া সেটা আগে থেকে জেনে নিও। নিজেরা বসে পরামর্শ করে, সলা পরামর্শ করে কে কীভাবে হ্যান্ডেল করবে, এখান থেকে অনেক নির্দেশিকা যাবে, সেটা বোঝার চেষ্টা করো যাতে করে তাদের সঙ্গে ব্যবহার ঠিক হয়। তিনি জানান, নির্বাচন আগামী ৫ বছরের জন্য, আর গণভোট ১০০ বছরের জন্য জাতির পথ তৈরি করে দেবে। নির্বাচন একটা অংশ, আরেকটা হলো গণভোট আরেকটা অংশ, দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা ৫ বছরের জন্য গুরুত্বপূর্ণ, তো আরেকটা গণভোট যেটা, সেটা ৫ বছরের জন্য না, এটা ১০০ বছরের জন্য। ১০০ বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য ১০০ বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল, স্থায়ীভাবে পাল্টে গেল।
ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার পরামর্শও দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপাতত এভার কেয়ার হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। রাতে এভার কেয়ারের সামনে এক ব্রিফিংয়ে তিনি জানান, বেগম জিয়া আইসিইউতেই আছেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি গ্রহণ করতে পারছেন এবং তাতে সাড়াও দিচ্ছেন। সবার শেষে উনি একজন রোগী, ওনার নিজস্ব কিছু এথিক্যাল রাইটস এর প্রিভিলেজ আছে। ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসাবে সকল কিছুই আপনাদের কাছে আমি প্রকাশ্যে বলে দেওয়া এটি মেডিকেল সায়েন্সে কোনো অবস্থাতেই পারমিট করে না। তো আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট, এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। রাজনৈতিক দলগুলোকে তর্ক বিতর্ক এবং দোষারোপের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, দলগুলোর এমন কর্মকাণ্ডে জনগণ বিরক্ত। বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষ কর্মসূচিতে এসব কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরও জানাচ্ছেন শফিকুল হক। দেশ করার পরিকল্পনা শীর্ষক বিএনপির কর্মসূচির চতুর্থ দিন খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বুধবারের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ক্রমিকভাবে আমরা এদেশের নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দলের শীর্ষ নেতা তার বক্তব্যে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে সেই পরিকল্পনা তুলে ধরেন। এমন পরিকল্পনা অন্য কোন দলের আছে কিনা সে প্রশ্ন রাখেন তিনি। কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন রাষ্ট্র? ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। রাজনৈতিক দলগুলোর দোষারোপের রাজনীতিতে জনগণ বিরক্ত বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এটা খারাপ বলেছে, ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে। মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে। ওকে, তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। নেতাকর্মীদের ঘরে বসে না থেকে দেশ গড়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। এবার শুধু পারবো বললে হবে না, সহকর্মীবৃন্দ, করতে হবে, কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদী শাসনামলের মতো মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি আর হবে না বলেও প্রতিশ্রুতি দেন বিএনপির এই শীর্ষ নেতা। হতে পারে সে ভিন্ন মতের মানুষ, কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই। শফিকুল হক, ৭১, ঢাকা। দেশে ফিরে আগামী নতুন বাংলাদেশে নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি আরও জানান, এনসিপির সংস্কার মানে হলো তাদের ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত। রিপোর্ট মাহিলা ইসলামের।
জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির আজ চতুর্থ দিন বুধবার। অনুষ্ঠানটিতে আজকের পর্ব ছিল যুবদলের কর্মপরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বিএনপির সংস্কার প্রস্তাব ও দেশ গড়ার পরিকল্পনা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অনেকে বলেন না হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, রাজার বেটিকে বিয়ে করেঙ্গা বলে না নাকি। এখন জনগণ জানতে চায় তুমি রাজার মেয়েকে বিয়ে করতে চাও কিভাবে। বিএনপির যে 31 দফার আলোকে যে রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখান থেকে মূল্যবান 8টি বিষয় নিয়ে 4 জন বিশিষ্ট ব্যক্তি আমাদেরকে এখানে বিশদভাবে বলবেন। এ সময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে ফিরে আগামীতে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরবেন। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আর বিএনপিতে এনসিপির যোগদানের বিষয় নিয়েও কথা বলেন তিনি। জানতে এলাম কি সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছি না। একটা সংস্কার ওরা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদের কাছে শ্রদ্ধার নয়, গণতন্ত্রকামী মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছিলেন হিসেবে প্রমাণিত হয়েছেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরও একটি বিরতির পর ৭১-এর সাথে। রাজধানীর মোহাম্মদপুরে মা এবং মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকেও। বুধবার বেলা 12:30টায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ সনি। আমি ওইখান থেকে 10 টাকায় দেখি আমার নীলা ওইখানে রক্তে মুছে আছে। সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের নিজ বাসায় নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় মা লাইলা আফরোজ ও তার মেয়ে স্কুল ছাত্রী নাফিজাকে। এরপর থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন গৃহপরিচালিকা আয়েশাকে খুঁজতে থাকে পুলিশ। ওই বাসা থেকে সন্দেহভাজনভাবে পালানোর দৃশ্যও ধরা পড়ে সিসিটিভিতে। অবশেষে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বেলা 12:30টায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশা এবং তাকে পালাতে সাহায্য করায় স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। আজকে 12:30টায় পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলার নলছিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় কোনো এক ঘটনার প্রেক্ষিতে ধরা পড়ে যাওয়ায় গৃহপরিচালিকা আয়েশা ধারালো অস্ত্র দিয়ে মা লাইলা আফরোজকে 30টি এবং মেয়ে নাফিজাকে 6টি আঘাত করে পালিয়ে যায়। শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা সকালেই মিডিয়া সেন্টারে আপনাদের সবার সামনে বিস্তারিত জানানো। এই ঘটনায় গত সোমবার রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করে নিহত লাইলার স্বামী আজিজুল ইসলাম। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।